জানি না আপনারাও এরকম ভাবছেন কিনা যে আজকের ঘটনার পরে শেখ হাসিনার অবস্থা কী? আমার তো মনে হচ্ছে টেনে, টেনে চুল ছিঁড়ছে শেখ হাসিনা। যে কোনো সময় শুনবেন যে আপার নাই, এটা কিন্তু অবাস্তব কিছু না। যে কোনো সময় শুনতে পারেন যে আপার নাই। কেন নাই? কারণ যেসব ঘটনা বাংলাদেশে বর্তমান ঘটতেছে, আপা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। এখন আওয়ামী লীগ এর প্রশ্নে বিএনপির যে বক্তব্য বা জামাতের যে বক্তব্য, এখানে আমার কাছে একবারে পরিষ্কার মনে হচ্ছে তারা তাদের মাঠের যে ভোট, এই ভোটকে টানার জন্য বা তাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশের ভিতরে ডক্টর ইউনূস সাহেব বিএনপির সাথে কি এমন কাজ করলো যে যার কারণে শেখ হাসিনা নিজেই আত্মহত্যা করার পথ বেছে নিচ্ছে এবং কি নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ছে? কি এমন ঘটনাটাই না ঘটালো ডক্টর ইউনূস বিএনপির সাথে। আর আরও একটি গরম খবর আছে, এই যে বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষার্থীর সমন্বয়ক সবাই মিলে যখন বলছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক সেভাবে শেখ হাসিনার দল নিষিদ্ধ করতে হবে। কিন্তু জামাত এবং বিএনপি কেন বারে বারে নিষিদ্ধের বিপক্ষে যাচ্ছে? কেন আওয়ামী লীগের প্রতি মায়া কান্না করছে? এর পিছনে আসলে রহস্যটা কী? সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর শেখ হাসিনা কেনই বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ছে? তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আমার কথা শুনেই বুঝতে পেরেছেন। তাই কথা বাড়াবো না, সরাসরি এক এক করে বিস্তারিত সবগুলো ভিডিও আপনাদের দেখাবো, তাইলে সব বুঝতে পারবে। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। জানি না আপনারাও এরকম ভাবছেন কিনা যে আজকের ঘটনার পরে শেখ হাসিনার অবস্থা কী? আমার তো মনে হচ্ছে টেনে, টেনে চুল ছিঁড়ছে শেখ হাসিনা। দেখেন, যে দুজন ব্যক্তিকে শেখ হাসিনা বলল যে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, চুবাবে, আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেনাবাহিনীর প্রোগ্রামে আজকে মধ্যমণি হলো বেগম খালেদা জিয়া আর ডক্টর ইউনূস স্যার। শেখ হাসিনা এখন কি করবে আমি ভেবে পাচ্ছি না। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এতটাই অপছন্দ করত যে তাকে যার পর নাই অসম্মান করেছে, এবং আমাদের ইউনূস স্যার ওনাকেও এতটা অপছন্দ করত যে তার কথা শুনতেই পারতো না। তাকে সুদখোর, ইউনূস স্যারকে বলতো সুদখোর, আর হলো বেগম খালেদা জিয়াকে বলতো এতিমের টাকাচোর। দুইজন ব্যক্তিকে কি সুন্দরভাবে ব্লেমিং করেছিল, এবং মনের যত ঘৃণা আছে সব ঘৃণা দিয়ে শেখ হাসিনা এই কথাগুলো বলতো। তার কোনো ঘৃণা অবশিষ্ট রাখতো না, সব উদ্গীরণ করে দিত। অদ্ভুত বিষয়। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা কেন অপছন্দ করত? কেন? এটা অন্যতম কারণ যে বেগম খালেদা জিয়াকে মানুষ যে পরিমাণ ভালোবাসতো, শেখ হাসিনা এই ভালোবাসাটা কোনো দিন পায় নাই, কোনো দিন পায় নাই। হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়ার সাথে কোনোদিন নির্বাচনে হারা যেত তো দূরের কথা, শেখ হাসিনা একাধিকবার মানে বিএনপির প্রার্থীদের কাছে হেরেছে, একাধিকবার হেরেছে। তার বাপের মানে খুঁটিগাড়া যে আসন, ঢাকার আসনটি সাদেক হোসেন খোকা ভাইয়ের সাথে নির্বাচনে হেরেছে, সম্ভবত প্রায় ২৭-২৮ হাজার ভোটের পার্থক্য হয়েছিল। তো এত মানে শেখ হাসিনার রাগ কেন? শুধুমাত্র এই যে মানুষ কেন বেগম জিয়াকে ভালোবাসে। দেখেন, বেগম জিয়াকে ঘৃণা থেকে তাকে মানে স্পেসিফিক প্রমাণযোগ্য কোনো মামলায় কোনো ফাঁসাতে পারে নাই শেখ হাসিনা। কোনো মামলা না, সেটা আজকে যেটা বের হলো যে, যে নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছিল সেটা তো ভিত্তিহীনই, বরঞ্চ সেই মামলায় শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল। মানে শেখ হাসিনা নিজেই করাপশন করেছিল ওই মামলায়, ওই নাইকো দুর্নীতিতে। হ্যাঁ, আর এতিমদের টাকার বিষয়ে যেটা, ওই টাকাটা মানে আমরা সবাই কম বেশি জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখেন, যে এতিমদের টাকা চুরি করার ব্লেম দিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। সেই মামলাতে তাকে এতিমদের টাকা চুরি করার ব্লেম দিল। আচ্ছা, ভালো কথা। এই টাকাটা খরচ হয় নাই, এই টাকাটা আসলে চুরি হয় নাই। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে জাস্ট স্থানান্তর হয়েছে, এবং স্থানান্তর হওয়ার পরেও অক্ষত টাকা রয়েছে বছরের পরে বছর। সেই টাকাকে চুরি হিসেবে উপস্থাপন করলো। প্রথমে বিচার দিল, রায় দিল, শেখ হাসিনা বেগম জিয়াকে জেল দিল। এরপরে আপিল করলো বেগম জিয়া, সেই আপিলে আবার দ্বিগুণ জেল দিল, জেলটা বাড়াই দিল। মানে কোনো লজিক ছাড়া মানুষকে জেল দেওয়া যায়, জুলুম করা যায়, নিপীড়ন করা যায়, এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো শেখ হাসিনা, এর উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে সত্যিকারের অপরাধীকে তা তো প্রমাণ হয়ে গেল। ঐতিহাসিকভাবে যদি বর্তমান ঘটনাটা বাদ দিয়ে ঐতিহাসিক বিবেচনা করেন, যে আমরা বেগম জিয়ার শাসনামলে 1995-96 সালের একটা ঘটনা আছে, 2006-এর দিকের একটা ঘটনা আছে, দুটা ঘটনা। এবং শেখ হাসিনার ঘটনা কি?
শেখ হাসিনার ঘটনা হলো 2008 থেকে 2024 সাল পর্যন্ত। দেখেন, ভোটাধিকারের প্রশ্নে বেগম জিয়া কতটা নমনীয় ছিল আর শেখ হাসিনা কতটা দুর্বৃত্ত ছিল। যেমন 1996 সালের যে তত্ত্বাবধায়ক সরকারটা আসলো, ওই সময় বেগম জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলো, নিজে নির্বাচিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করলো, এরপরে ক্ষমতা ছেড়ে দিল। আচ্ছা, এই জায়গায় শেখ হাসিনা যদি নির্বাচিত হতো 1996 সালে, নির্বাচিত হয়ে তত্ত্বাবধায়ক তাকে যদি জিজ্ঞাসা করা হতো তুমি এবার ক্ষমতা ছেড়ে দাও, তাহলে সে থাকতো? বলতেছি দুইজন নেত্রীর জনগণের প্রতি নমনীয়তা, ভোটাধিকারের প্রতি নমনীয়তার কথা বলতেছি, ছাড়তো কিনা সেটা আমরা 2014 সালে দেখলাম, 2018 সালে দেখলাম, 2024 সালে দেখলাম। 2014 সালে সেটা ওই যে 96 সালে বলেছিল যে এটা হলো নিয়ম, 96 সালে যেরকম নিয়ম রক্ষা নির্বাচন করেছিল বেগম জিয়া এবং তত্ত্বাবধায়ক সরকার পাশ করেই ক্ষমতা ছেড়ে দিয়েছিল, শেখ হাসিনাও এরকম 2014 সালে বলছিল এটা নিয়ম রক্ষা নির্বাচন, খুব দ্রুত এটা অন্তর্বর্তীকালীন নির্বাচন হবে। এই যে দেখেন, এইটা বইলে প্রতারণা করে সেই 14 থেকে 18 পর্যন্ত রয়ে গেল, এরপরে 24 পর্যন্ত রয়ে গেল। এটা হলো জনগণের ভোটাধিকারের প্রতি সম্মান বোধ দুইজন নেতার, ঠিক আছে? এটা হলো একটা পার্থক্য, যে একজন হলো জনবিরোধী, জনগণের মতামতকে সবসময় উপেক্ষা করছে, ভোট চুরি করছে, আর একজন জনগণের মতামতকে সম্মান করছে, কইরা ক্ষমতায় এসেও ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই যে মহান হয়ে যাওয়া, এইখানেই বেগম জিয়া এবং শেখ হাসিনার পার্থক্য। আরেকটা পার্থক্য আছে শেখ হাসিনার ক্যারেক্টার নিয়ে, সেটা হলো এরশাদের সময়। এরশাদের সঙ্গে কেউ যেন নির্বাচনে না যায়, এই জন্য সে খুব চালাকি করে বলল যে এরশাদের সাথে সে নির্বাচনে যাবে, সে হবে জাতীয় বেঈমান। আল্লাহর কি খেলা, শেখ হাসিনাকে ওই সময়ই জাতীয় বেঈমান হিসেবে প্রমাণ করে দিলেন। শেখ হাসিনা নিজেই এরশাদের সঙ্গে ভোটে অংশ নিল আর জাতীয় বেঈমান হয়ে গেল। এই যে বিভিন্ন সময় আপনার নিজের রূপ বদলানো, এইটা কেবল শেখ হাসিনা দ্বারাই সম্ভব। অন্যদিকে বেগম জিয়া সেই জায়গাগুলোতে কখনোই নিজেকে কলুষিত করেন নাই, ঠিক আছে? এটাই দুইজনের মধ্যে পার্থক্য। এবং এইরকম একটা পার্থক্যের অ্যানালাইসিস 2023 সালে আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। এর পরের দিন ক্ষিপ্ত হয়ে সকালবেলা শেখ হাসিনা ফোন করে বলেছিল এই যে তুলনামূলক ভিডিও বানিয়েছি কারণ কি, 2023 সালে, ঠিক আছে? তো আজকে যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটা কয়েকটা বার্তা দেয়। যেমন এই প্রোগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বেগম জিয়াকে অত্যন্ত রেসপেক্ট করেছে, পাশাপাশি ইউনূস স্যার তিনি তো রেসপেক্ট করেছেন, উপদেষ্টারা রেসপেক্ট করেছে। আজকের প্রোগ্রামটা ছিলই মনে হচ্ছিল বেগম জিয়ার জন্য। যে কোনো সময় শুনবেন যে আপার নাই, এটা কিন্তু অবাস্তব কিছু না। যে কোনো সময় শুনতে পারেন যে আপার নাই। কেন নাই? কারণ যেসব ঘটনা বাংলাদেশে বর্তমান ঘটতেছে, আপা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। তাহলে বাঁচানোর মতো সান্ত্বনা থেকে পাশে বাঁচিয়ে রাখবে, সেরকম মানুষ দেখি না। বুঝতে পারছেন? সেরকম মানুষ কিন্তু নাই। এই সাইকোপ্যাথিক পাগল যে কোনো সময় অঘটন ঘটাইতে পারে। অবাক হওয়ার কিছু নয় অঘটন ঘটাইলে। যাই হোক, কেউ দেখলে একটু জানাবেন যে আমাকে শুনতে পারতেছেন কি না। এই পাগল যে কোনো সময় আমার কথা অদ্ভুত শোনাই দেবেন, কিন্তু বাস্তব হচ্ছে এটা। হিটলার আত্মহত্যা করছিল না? আপনারা তো সবাই জানেন, হিটলারের কাহিনী পড়লে বুঝতে পারবেন। হিটলার তো আত্মহত্যা করছিল। তো কেন আত্মহত্যা করছিল একটু জানবেন। এই সাইকোপ্যাথ যে জিনিসগুলো দেখতেছে, তার যে একদম দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাচ্ছে, এটা সে বুঝতে পারতেছে তার দেশে ফেরা অনিশ্চিত, সে দেশে ফিরতে পারবে না। আর দেশে যদি ফেরে তাহলে বাংলাদেশে এসে তার ঝুলতে হবে, এটা সে বুঝতে পারতেছে। আর আজকে যে ঘটনাটা ঘটছে, আজকে যে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া গেছে, শিক্ষার্থীরা, তারপরে যে আপনার উপদেষ্টা সবাই কথা বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সেই লেভেলের সম্মান দিয়েছে আপনার বেগম খালেদা জিয়াকে। এক প্রকার অঘোষিত প্রধানমন্ত্রী বলা চলে বেগম খালেদা জিয়াকে। যে ঘটনাটা ঘটছে এটা দেখার পরে হাসিনার অবস্থা কী ভাই, বোঝাইতে পারবো না, ঠিক আছে? যাই হোক, একজন বগুড়া জেলা থেকে দেখছে সম্রাট ভাই, একদম হাসিনার অবস্থা যাতা অবস্থা ভাই। সে শুনবেন যে কোনো সময় ওই যে একজন বলছে নাই রাজিও, ঠিক আছে? অবাক হওয়ার কিছু নাই, সত্যি করে বলতেছি। দেখবেন যে এগুলো নিতে পারবে না, সহ্য করতে পারবে না। দিন যাবে যে আজকে যেমন একটা ভিডিওতে আমি দিচ্ছি এটা নিয়ে যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে জনগণের কাছে, এই মাত্র শুধু বের হয়েছে ক্ষমা চাবে, বুঝতে পারছেন? শুধু বের হয়েছে যে ক্ষমা চাইবে, ক্ষমা না, এর থেকেও আরও যদি কিছু করতে হয় ছোট হওয়ার, সেটাও করবে। এর উপায় নাই, এর বিকল্প কিছু নাই তো, বুঝতে পারছেন? সেই লাইভ পড়তে সবাই, এর বিকল্প কিছু নাই। আপনারা দেখতে পারবেন, কারণ সব রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ডে বাই ডে। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি এই যে আপনার ডোনাল্ড ট্রাম্পের ভরসা, 1975-এ মারা গেছিল তার আব্বা, জাতির আব্বা, এখন তো 24 আবার জাতির আব্বা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প তার দলকে অলরেডি ইনভাইট করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি একটা কথা আপনাকে বলি, আমেরিকা কেন শেখ হাসিনাকে নামাই দিচ্ছিল না 24-এর নির্বাচনে? কারণ ভাই, হওয়া জিনিস আরেকজনকে বানাবে সেটা অনেক কঠিন। ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আছে ক্ষমতায়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমেরিকার স্বার্থে ব্যবহার করতে পারে, তাহলে তার নতুন কেউ কেনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নতুন একজনকে এনে আবার বসানো, এটা সো টাফ।
আর যে আছে রানিং তাকে দিয়ে আমি কাজ চালাই নি, ঠিক না? তাহলে তো এটা আমেরিকার জন্য ইজি হবে। আমেরিকার পররাষ্ট্রনীতি এতটা দুর্বল না যে তাদের হাসিনাটাই লাগবে, হাসিনাটাই এনে বসাইতে হবে। নো, এত পাগল তারা হয় নাই। এত পাগল মানে এই পাগল হইতে পারে আওয়ামী লীগ, এই পাগল আসলে আমেরিকা না। আমেরিকার পররাষ্ট্রনীতি ঠিক আছে, এই আওয়ামী লীগ যে স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন সত্যি হওয়ার মতো স্বপ্ন না। যে ডোনাল্ড ট্রাম্প তাদের আব্বু মানে জানুয়ারির 20 তারিখে মানে ক্ষমতা পাবে, 20 তারিখে ক্ষমতা পাওয়ার পরে তাদের আব্বু তাদেরকে হাসিনাকে দেশে নিয়ে আসবে, হ্যান করবে ত্যান করবে, এগুলো বাস্তবে সম্ভব না। এই জন্য তো বলতেছে ক্ষমা চাইতে প্রস্তুত, তারা ক্ষমা চাইবে, এই জন্য বলতেছে। হ্যাঁ, আর আজকে যে ঘটনাগুলো ঘটছে ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শেখ হাসিনার মনের অবস্থা আপনার শেখ হাসিনার পাশের মানুষ বুঝতেছে যে বর্তমানে শেখ হাসিনার কী অবস্থা। শেখ হাসিনার কথায় একজন মানুষ রাজপথে আসতেছে না। এই যে অনেকগুলা প্রোগ্রাম করছে না, এগুলা কি মনে হয় যে মিথ্যা? যদি শেখ হাসিনার কথায় মানুষ রাজপথে নামবে, যুবলীগের একজন নেতা কেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করবে বলেন? দেখছেন না, যুবলীগের একজন নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছে। যে কি কি জন্য করছে? যে আমাদেরকে ফেলে এইভাবে চলে গেছে কেন, এই অভিযোগ মামলা করছে। কেবল তো শুরু, চারিদিকে পৃথিবী ছোট হয়ে আসবে ডে বাই ডে, ডে বাই ডে। আর আমেরিকা ছেড়ে শেখ হাসিনা যাইতে পারবে, মানে ইন্ডিয়া ছেড়ে শেখ হাসিনা যাইতে পারবে না, যাইতে দিবে না। শেখ হাসিনাকে ইন্ডিয়ার বাইরে যেতে দেবে না, ইন্ডিয়ায় দিবে না। কারণ সে মানে ইন্ডিয়ার জন্য সব থেকে বড় ট্রাম্প কার্ড শেখ হাসিনা, বাইরে যেতে দিবে না। শেখ হাসিনাটা ইন্ডিয়াতে রেখে দিবে, ইন্ডিয়ার বাইরে শেখ হাসিনা যেতে পারবে না। আর যে ইন্ডিয়াকে নিয়ে লাফাইতেছে, ডোনাল্ড ট্রাম্প আপুকে নিয়ে লাফাইতেছে, এটা কাজে দেবে না। কারণ ওই পিছনের দরজা বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য, চিরদিনের জন্য পিছনের দরজা বন্ধ হয়ে গেছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আর শেখ হাসিনা আসতে পারবে না। এটা চ্যালেঞ্জ করতে পারি, যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন যে পিছনের দরজা দিয়ে শেখ হাসিনার ক্ষমতায় আসার সব রাস্তায় বন্ধ হয়ে গেছে, ব্রেক মেরে দেওয়া হয়েছে। পিছনের দরজা, শেখ হাসিনার বাপের ক্ষমতা নাই যে বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও পারবে না এই পিছনের দরজার ব্রেক খুলতে, এটা সম্ভব না। যেটা সম্ভব না সেটা বলতে হবে আপনাকে। আর যেই বেগম খালেদা জিয়াকে এত মানুষের কাছে ছোটো বানানোর চেষ্টা করছে, যে এতিমদের টাকা মেরে খাইছে, হ্যান করছে ত্যান করছে, বলছে না? সেই বেগম খালেদা জিয়া শেখ হাসিনা পালানোর পরের দিনে মুক্তি পাইছে, তার জন্য আলাদা ফোর্স দেওয়া হয়েছে, তাকে পুলিশ প্রোটোকলে রাখা হয়েছে, তাকে অঘোষিত প্রধানমন্ত্রী তো সেদিন থেকে হয়ে গেছে বেগম খালেদা জিয়া, হয়ে গেছে না? হয়ে গেছে। এইটাই শেখ হাসিনা নিতে পারতেছে না। শেখ হাসিনা কী করছে যে খালেদা জিয়া এতিমের টাকা মারছে, কত করে বড় গলা করে বলছে না যে এতিমের টাকা আত্মসৎকারী, এতিমের টাকা আত্মসৎকারী খালেদা জিয়া, এতিমের টাকা মারছে, হ্যান করছে ত্যান করছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস গেছে? বাংলাদেশের মানুষ তখনও বিশ্বাস জানায়, এখনও বিশ্বাস যায় না। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে আপসীন নেত্রী হিসাবে চেনে। আপসীন নেত্রী কী জন্য চেনে বলেন তো? বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের সাথে আপোষ করে নাই। ইতিহাস ঘেটে দেখবেন, যখন এরশাদের সময় একটা নির্বাচন হয়েছিল, এরশাদের সময় একটা নির্বাচন হয়েছিল মেবি 85-তে না 84-তে একটা নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে জামাত ইসলামও গেছিল, ওই নির্বাচনে যে আপনার শেখ হাসিনা অংশগ্রহণ করছিল, কিন্তু বেগম খালেদা জিয়া ওই নির্বাচনে অংশগ্রহণ করছিল না। ওই নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে ওই যে আপসীন নেত্রী তখন থেকে আসে। কিন্তু সবাই মনে করছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা আসতে পারছিল না। ক্ষমতা আসছিল কে? বিএনপি। কেন? ওই যে ওই কাজটার জন্য, যে সে আপোষ করে নাই 86 সালে। থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। 86-তে, হ্যাঁ। আপনার এই যে 2009 সাল থেকে যে আপনার 24 সাল পর্যন্ত যে বেগম খালেদা জিয়ার উপর যে জুলুম অত্যাচার করছে, তার এই যে মানে বাড়ির থেকে বের করে দিছে, এক কাপড়ে বের করেছে, একটা জিনিসও বের করতে দেয়নি বেগম খালেদা জিয়া, একটা জিনিসও বের করতে দেয়নি। এত জুলুম অত্যাচার করছে, তারপরেও আওয়ামী লীগের সাথে আপোষ করছে। আওয়ামী লীগের সাথে আপোষ করতে পারতো না? বলেন, পারতো না আপোষ করতে? যে এখন আওয়ামী লীগ এর প্রশ্নে বিএনপির যে বক্তব্য বা জামাতের যে বক্তব্য, এখানে আমার কাছে একবারে পরিষ্কার মনে হচ্ছে তারা তাদের মাঠের যে ভোট, এই ভোটকে টানার জন্য বা তাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও 1-2 বার এই বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারে বা তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত বা নির্বাচনে, এই ধরনের একটা মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন। এই যে বক্তব্যগুলো, আসলে এই বক্তব্যগুলো দেওয়ার আগে আমরা এতটুকুই আহ্বান জানাতে চাই যে এই বক্তব্যগুলো দেওয়ার আগে জনগণের সেন্টিমেন্ট, জনগণ কি চাই, অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার তারা কি চাই, এই জিনিসটি আমাদের আসলে আলোচনা করে নেওয়া উচিত। আমি হাবিব ভাইয়ের যে একটা বিষয় মানে জাস্ট এক লাইনের এটার সাথে দ্বিমত পোষণ করবো। হাবিব ভাই বললেন যে তারা নিজের দেশেই থাকতে পারলেন না, দেশ ছেড়ে পালিয়ে গেলেন। আসলে দেখেন, তারা কখনোই বাংলাদেশকে তাদের নিজের দেশ মনে করে নাই। মানে বিশেষ করে যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিলেন বা আওয়ামী লীগের নেতা কর্মী, যারা গণহত্যাকারী, এরা কখনোই বাংলাদেশটাকে তাদের নিজের দেশ, আপন দেশ মনেই করে নাই, হৃদয়ে ধারণই করতে পারে নাই। যদি ধারণ করতে পারতেন, কখনোই নিজের দেশের জনগণের বুকে গুলি চালাতে পারতেন না। বিকজ তারা এটাকে একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহার করেছেন, লুটপাট করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন। তো যাই হোক, এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। এই জায়গায় আমি এর আগে অসংখ্য টকশোতে এই বিষয়টি তুলে ধরেছি এবং বলেছি যে এই যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা, রাজনৈতিক দল বলে বারবার প্রচার করা, পরিচিত করা, এই জায়গাতে আমার চরম একটা আপত্তি। আসলে দেখেন, আপত্তিটা কেন? মানে এটা কি 5 আগস্টের পর থেকে আপত্তি নাকি? না, শুধু এই আগস্ট না, কিন্তু তারা তো দেশ পরিচালনা করেছে, তারা তো রাজনৈতিক দল, এখনো পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল। আমি শেষ করি ব্রাদার।
একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, যে চরিত্র থাকা দরকার, আপনি কি বলতে পারবেন 17 বছর ধরে আওয়ামী লীগের মধ্যে সেই চরিত্রগুলো বিদ্যমান ছিল, সেই বৈশিষ্ট্যগুলো ছিল? একটা দল কি, হুম। একটা রাজনৈতিক দল কি মানে জোর করে শুধু ক্ষমতায় থাকা? একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য, যে উপাদানগুলো থাকা দরকার, হ্যাঁ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বা বিএনপি, জামাত বা আমরা, আমাদের মধ্যে এসব দরকার নেই। রাজনৈতিক কিন্তু দল তাদের শাসন করেছে। আপনি মোটা দাগে বলতে চান, আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি একই লাইনেই বলছি যে মোটা দাগে যদি আমরা বলি 100% উপাদান প্রত্যেকটা দলের মধ্যেই নেই বা কোনো দলের মধ্যেই নেই, এটা স্বাভাবিক। কিন্তু মোটা দাগে তো আপনি এটা স্বীকার করবেন যে আওয়ামী লীগের চাইতে আমরা বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, যে উপাদান থাকা দরকার অনেকাংশেই ছিল, অবশ্যই ছিল, শতভাগ না থাকলেও। কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিটে ফোটাও খুঁজে পাবেন কিনা সন্দেহ। তো সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলতে নারাজ। এখন আপনি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধের বিপক্ষে, হ্যাঁ, আমরা তো বলেছি যে আপনি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করবেন না, নো ফাইন। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নয়, বিকল্প একটা চিন্তা করেন। এই যে জুলাই আগস্টে তারা যে গণহত্যা চালিয়েছে এবং গণহত্যাকারী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন, এই সংগঠন হিসাবে আওয়ামী লীগকে ব্যান করা, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা একবারেই ভেরি সিম্পল, একবারেই মানে খুব সহজ একটা কাজ। আমরা এর আগে বলেছি, এই সরকারকে একাধিকবার বলেছি যে আপনারা আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে এখানে ইনভাইট করেন, তাদের ডাকেন, তাদের দায়িত্ব দেন এই জুলাই বিপ্লবের যে ঘটনা, এই ঘটনা তদন্ত করার জন্য। তারা সুষ্ঠু তদন্ত করে এখানে একটা সুন্দর, একটা নিরপেক্ষ রিপোর্ট জনগণের সামনে উপস্থাপন করুক। যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই গণহত্যার তদন্ত করলে 100% আওয়ামী লীগকে গণহত্যাকারী সংগঠন হিসেবে অভিহিত করবে। এরপর আপনি পার্লামেন্টে তো নাই, আপনি নির্বাহী আদেশে আইন তৈরি করেন, আইন বানান যে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন, ব্যক্তি, পরিবার রাজনীতি করতে পারবে না। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড, প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো ফ্যাসিস্ট শক্তি কখনোই কোনো দেশে রাজনীতি করতে পারে নাই, যেসব দেশে বিপ্লব হয়েছে। আপনি চাইলে দেখতে পারেন, এবং ভুরি ভুরি ইতিহাস আছে। তো এই কায়দায় এই রাস্তায় হাঁটলে আওয়ামী লীগের বিষয়ে আমরা একটি সুন্দর সিদ্ধান্ত নিতে পারতাম। এখন আওয়ামী লীগ এর প্রশ্নে বিএনপির যে বক্তব্য বা জামাতের যে বক্তব্য, এখানে আমার কাছে একবারে পরিষ্কার মনে হচ্ছে তারা তাদের মাঠের যে ভোট, এই ভোটকে টানার জন্য বা তাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। ফারুক সাহেব, জি প্লিজ। আমি আপনার বক্তব্যে বাধা দিচ্ছি না, জাস্ট আপনাকে সহযোগিতা করছি একটি পয়েন্ট ক্লিয়ার করে। জামাত ইসলামী কিন্তু কখনোই বলে নাই যে আওয়ামী লীগ ফেসিস্ট দল না। জামাতের আমিরের সাথে আমি আপনি বলবেন, আমি আপনার কাছে বিষয়ে আরো বিস্তারিত কথা শুনতে আসছি। জামাত আওয়ামী লীগকে ফেসিস্ট দল মনে করে একটু বেশি আপনি কথা বলেন। আচ্ছা, না, ঠিক আছে। কিন্তু আমি বলতে চাই, কেন ফারুক হাসান বললো অন্ততপক্ষে জামাত এবং বিএনপি, জামাতের বিষয়টা বিএনপির অবস্থান এবং জামাতের অবস্থান এক না। এই এটা আপনি বলছেন, কিন্তু ফারুক হাসানের দৃষ্টিতে কেন ফারুক হাসান বললো, আমরা তার কাছে শুনতে চাই। ফারুক হাসান, জামাত ইসলাম দলীয়ভাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলে অভিহিত করেছে এবং তাদের এই অবস্থান পরিষ্কার, আমরা ছিলাম। কিন্তু কয়েকদিন আগে আমরা জামাত ইসলামের সম্মানিত আমির, সম্ভবত লন্ডনে কিংবা ইউরোপের একটা অনুষ্ঠানে বোধ হয় এরকম একটা মিডিয়াতে আসছে, উনি মানে সম্ভবত আওয়ামী লীগ বা হাসিনাকে মানে ফ্যাসিস্ট বলতে মানে চাচ্ছেন না, কিরকম এরকম একটা নিউজ আমি বারবার বলতে চাই না, উনি বলছেন আমি বারবার বলতে চাই না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এটা মিস্টেক হতে পারে। কিন্তু জামাতের এই অবস্থানটা আমরা এর আগেও ক্লিয়ার পেয়েছি, এবং এখানে জামাতের সম্মানিত আমির এবং সেক্রেটারি জেনারেল তারা বারবার বলেছেন যে আওয়ামী লীগ একটা খুনি ফ্যাসিস্ট রাজনৈতিক দল। হ্যাঁ, এবং তারা বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে, বাংলাদেশে তারা রাজনীতি করার কোনোভাবেই, আইনগত বলেন বা নৈতিক বলেন, কোনো অধিকার তাদের নেই। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও 1-2বার এই বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারে বা তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত বা নির্বাচনে, এই ধরনের একটা মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন। এই যে বক্তব্যগুলো, আসলে এই বক্তব্যগুলো দেওয়ার আগে আমরা এতটুকু আহ্বান জানাতে চাই যে এই বক্তব্যগুলো দেওয়ার আগে জনগণের সেন্টিমেন্ট, জনগণ কি চাই, অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা, তারা কি চাই, এই জিনিসটি আমাদের আসলে আলোচনা করে নেওয়া উচিত। যেহেতু আমরা বিএনপির সাথে দীর্ঘদিন একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা যদি জাতীয়ভাবে যে কোনো জাতীয় সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছাতে না পারি, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে। এই যে ধরেন রাষ্ট্রপতি ইস্যুতে শাহাবুদ্দিন চপ্পুর বিষয়ে জনগণ তাকে এক মুহূর্তের জন্য বঙ্গভবনে দেখতে চায় না, আমরা দেখতে চাই না, অধিকাংশ রাজনৈতিক দল শাহাবুদ্দিন চপ্পুকে দেখতে চায় না। কিন্তু বিএনপি একবার স্ট্রং একটা অবস্থান নিলেন, শাহাবুদ্দিন চপ্পু রাষ্ট্রপতি থাকবে, তার অপসারণের বিষয়ে বিএনপি নেতিবাচক। এই যে বিএনপির একটা সুস্পষ্ট অবস্থান, এই অবস্থান বা এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিএনপি কি আমাদের সাথে, অর্থাৎ যুগপৎ আন্দোলনের যে শরিক রাজনৈতিক দলগুলো, তাদের নিয়ে বসতে পারতেন না, মিটিং করতে পারতেন না, তাদের সাথে ন্যূনতম একটা আলোচনা করতে পারতেন না? তারা যদি আমাদের কনভিন্স করতে পারতেন যে কেন এই মুহূর্তে শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণ করা বা সরানো উচিত নয়, বা এটা এই মুহূর্তে করতে গেলে বড় ধরনের একটা ঝুঁকি আসতে পারে, সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি, তারা যদি আমাদের কনভিন্স করতে পারতেন বা কনভিন্স করে এই সিদ্ধান্ত নিতেন, তাহলে রাজনৈতিক ময়দানে এই যে একটা কন্ট্রোভার্সি, একটা অবস্থান, অধিকাংশ রাজনৈতিক দল, ইভেন আমরা, আমাদের অবস্থান এখনো, আমরা শাহাবুদ্দিন চপ্পুকে, অর্থাৎ তিনি হাসিনার নিয়োগ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনা আপনারা শুনেছেন। তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।